আপনারা স্বামী বিবেকানন্দর কথা শুনেছেন। আপনারা যারা জানেন না, বিবেকানন্দ হলেন প্রথম যোগী যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন 1893 সালে শিকাগোয়। তার গুরু ছিলেন রামকৃষ্ণ। তো বিবেকানন্দের তখন মাত্র 18 বছর বয়স, আর তিনি একজন অগ্নিগর্ভ যুবক ছিলেন। একদিন কেউ একজন তাকে বললেন, রামকৃষ্ণ নামে একজন অতীন্দ্রিয়বাদী বা আত্মদ্রষ্টা আছেন, তোর অবশ্যই ওনার সঙ্গে দেখা করা উচিত, তার কাছে সব উত্তর আছে, তোর এত প্রশ্ন, তোর ওখানেই যাওয়া উচিত। তো তিনি গেলেন। তিনি প্রবল উৎসাহী, প্রচণ্ড বুদ্ধি তার, এবং সবকিছু সম্পর্কে যুক্তি তর্ক করতে প্রস্তুত। উনি একজন আন্দোলনকারী। তিনি তেমন কোনো আধ্যাত্মিক অন্বেষক নন, তার সেরকম কোনো উদ্দেশ্যও নেই, শুধু ওনার অনেক প্রশ্ন রয়েছে। তিনি তখনও ঠিক সচেতন অন্বেষক হয়ে ওঠেননি। তিনি অনেকটা অ্যাক্টিভিস্টের মতো। তিনি সমস্ত জায়গায় যাচ্ছেন সমস্ত কুসংস্কারকে ধ্বংস করতে, যা তার চারপাশে ঘটে চলেছিল। তো তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সারাক্ষণ ধরে কি আপনি ভগবান ভগবান করে যাচ্ছেন? আপনি ভগবান আছে প্রমাণ করতে পারবেন? রামকৃষ্ণ বললেন, আরে আমি নিজেই তো প্রমাণ। তো এই কথাটা তাকে একেবারে অবাক করে দিয়েছিল। তিনি আশা করেছিলেন মাথা ঘুরিয়ে দেওয়া নানান রকম সব যুক্তির। রামকৃষ্ণ বললেন, আরে আমি নিজেই তো প্রমাণ, আমি এখানে আছি, এটাই তো প্রমাণ। এরপর তিনি আরো একটা প্রশ্ন করে বসলেন, আপনি কি আমাকেও অনুভব করাতে পারবেন? রামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, তোর কি সেই সাহস আছে? বিবেকানন্দ একজন খুব সাহসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি একটু দ্বিধাবোধ করে বললেন, হ্যাঁ, আমি দেখতে চাই। রামকৃষ্ণ শুধু তার পাটা বিবেকানন্দের বুকে রাখলেন। তারপর কয়েক ঘন্টা ধরে সমাধি অবস্থা থেকে বিবেকানন্দ বেরিয়ে আসতে পারেননি। আর যখন বেরোলেন, তার সমস্ত প্রশ্নগুলো উধাও হয়ে গেছিল। তারপর একটাও প্রশ্ন করেননি। তিনি এমন জিনিস দেখেছিলেন যা তিনি জীবনে কখনো কল্পনাও করেননি। এবং তারপর একটা পাগলামি তার মাথায় চেপে বসে। রামকৃষ্ণ নিজে যদি ওনাকে একা চলতে হতো, তাহলে পৃথিবীর কেউই হয়তো তার ব্যাপারে জানতে পারতেন না, কারণ বাকি বিশ্বের সাথে বার্তা আদান প্রদানের কোনো উপায় বা মাধ্যম তার কাছে ছিল না। মানুষের কাছে পৌঁছনোর কোনো উপায় বা মাধ্যম তার কাছে ছিল না। তিনি অসাধারণ ছিলেন, কিন্তু বিশ্বের সাথে পেরে ওঠার মতো চাতুরতা তার মধ্যে ছিল না। পৃথিবীর সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় কটুবুদ্ধি তার মধ্যে ছিল না। তাই তিনি বেছে নিয়েছিলেন বিবেকানন্দকে তার বাহন হিসেবে। উনি রামকৃষ্ণকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। কয়েকশো রামকৃষ্ণ এসেছেন, কিন্তু আপনি কেবল একজন রামকৃষ্ণের কথাই শুনেছেন, কারণ বিবেকানন্দের মতো একজন মানুষ ছিলেন বলে। প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই সাধারণত এই ছবিটা রয়েছে, হিন্দু সন্ন্যাসীর ছবি। কারণ প্রত্যেকে বিবেকানন্দকে অনুপ্রেরণা মনে করে। তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন, কারণ তিনি এমনি এক উদ্যমী মানুষ ছিলেন। তিনি যা কিছু বলেছিলেন এবং তার জীবনের অল্প সময়ের মধ্যে যা কিছু করেছিলেন, তিনি খুব অল্প বয়সে মারা যান 39-এ। কিন্তু এই অল্প সময়েও তিনি প্রচুর মানুষের মধ্যে আগুন জ্বালিয়েছিলেন এবং একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা আজও বিশ্বব্যাপী বিদ্যমান। রামকৃষ্ণ মিশন বিশ্বের প্রায় সর্বত্র রয়েছে।
যখন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, কলকাতায়, রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর পর তার সাক্ষাৎ শিষ্যরা প্রতিষ্ঠা করেছিলেন এই রামকৃষ্ণ মিশন, একটা নতুন ধারা। রামকৃষ্ণ তাদের কখনো সন্ন্যাসে বা অন্য কিছুতে দীক্ষিত করেননি। তিনি মারা যাওয়ার পরে এই শিষ্যবৃন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ওনার বার্তা প্রচারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবেন। তারা একত্রিত হয়ে নিজেরাই সন্ন্যাস গ্রহণ করলেন। সিদ্ধান্ত নিলেন যে এই বার্তাটি ছড়ানোর জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করবেন। তো যখন তারা একত্র হয়ে একটা ছোট্ট আশ্রম গঠন করলেন কলকাতার হুগলি নদীর তীরে, তাদের সেই সময়কার একটা ছবি রয়েছে। তারা দাঁড়িয়ে রয়েছেন এইভাবে নদীর পাশে, একটা ফটোগ্রাফ রয়েছে, কেউ তাদের ছবি তুলেছিলেন। আমাদের অবশ্যই এই লোকগুলোকে দেখা উচিত। এরাই পুরুষ, কেমন? তারা আগুনের মতো। তো তারা এটার দায়িত্ব নিলেন, এই 8 জন, এবং তারপর রামকৃষ্ণ মিশন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এবং আজও এটা একটা অন্যতম কার্যকরী আধ্যাত্মিক গোষ্ঠী। জানেন তো, ওরা এখনো চুপচাপ নিজেদের মতো কাজ করে চলেছেন।